আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আর এই ভিডিওটি হচ্ছে ইতিহাসের কথা বলবে এই ভিডিও। তাহলে এই ইতিহাস জানতে হলে আমাদের সঙ্গে পুরোটা ভিডিও জুড়ে থাকতে হবে। আমরা এই সকালবেলা উঠে কিছু না খেয়ে নারায়ণগঞ্জ বন্দর থেকে এখন চলে আসছি ২৫০০। এইভাবে ধীরে ধীরে আমরা রাস্তায় এগোতেছি, সাথে থাকেন। ভিউয়ার্স, আমরা যখন নারায়ণগঞ্জ থেকে ২৫০০ এসে পৌঁছাইলাম তখন পেটে অনেক খিদা লাগছিল, তাই ভাবলাম এখানে কিছু একটা খেয়ে নেই। তখন খুব সকালবেলা ছিল। তখন একটি হোটেলে আমরা ঢুকলাম। এখানে যে খাবারটি আছে, আমরা শুটকি ভাজি, আলু ভাজি, বেগুন ভর্তা সব কিছু মিলাইয়া খুবই ইন্টারেস্টিং একটি খাবার ছিল। তখন আমরা এখানে খেয়ে দিয়ে তারপর আমরা জমিদার বাড়িতে রওনা দিয়ে দেব। ভিউয়ার্স, আমরা এসে গেছি গোপালতি জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িতে ঢুকার সর্বপ্রথমে মিলবে একটি পুকুর এবং একটি পুকুর ঘাট, এবং সেখান থেকে শুরু হবে জমিদার বাড়ি। আর এই হচ্ছে জমিদার বাড়ির সীমানা। এখানে আছে 3টি জমিদার বাড়ি। আমরা এক এক করে 3টি জমিদার বাড়ি আমরা 3বারে তুলে ধরবো আপনাদের সামনে। আজ আপনাদের সামনে নিয়ে আসবো সর্বপ্রথম যে জমিদার বাড়িটি আছে সেটা সম্পর্কে কথা বলবো, এবং তার যে ইতিহাসটি লুকিয়ে আছে সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ভিউয়ার্স, ইতিহাস ঘেঁটে যা জানা গিয়েছে, প্রায় ১০০ বছর আগে এই গোপালদি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়, এবং এই জমিদার বাড়িটির আবার আরেকটি নাম আছে, যে নামটি হচ্ছে সদাসদি জমিদার বাড়ি নামেও পরিচিত এলাকাতে। এবং এই গোপালদি এলাকায় 3জন জমিদার ছিলেন, আর তারা 3জন ছিলেন 3 বংশের। জমিদার বংশগুলো হলো সর্দার, তেলি এবং ভূঁইয়া। এই 3 বংশের জমিদারের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন সর্দার বংশধর যারা ছিলেন তারাই। ভিউয়ার্স, সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার, আর তারা ছিলেন 3 ভাই। জমিদার শ্রী প্রসন্ন কুমার সর্দারের আরেক ভাইয়ের নাম ছিল মরেন্দ্র কুমার সর্দার, আর অন্য ভাইয়ের নাম ছিল শ্রী গোপালচন্দ্র সর্দার। আর এই গোপালচন্দ্র সর্দারের নাম অনুসারেই এলাকার নাম হয় গোপালদি। ভিউয়ার্স, এই জমিদার বাড়ি সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, এই জমিদার বাড়ির শেষ বংশধর যে ছিলেন তিনি বাংলাদেশ থেকে
ভারতে চলে যান এবং সেই সময়টি ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এবং এই জমিদারের শেষ বংশধর ছিলেন গোপালচন্দ্রের ছেলে খোকন সর্দার। এবং বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন এই খোকন সর্দার চলে যান ভারতে। এবং ভিউয়ার্স, সবচেয়ে দুঃখের কথা হচ্ছে বাংলার বুক থেকে একটি ইতিহাস কিন্তু হারিয়ে যাচ্ছে। এই জমিদার বাড়ি এক একটি ইট খসে পড়তেছে, তার মানে একটি ইতিহাস হারিয়ে যাচ্ছে। আর এই ইতিহাসটি হারিয়ে যেতে দিচ্ছি আমরা এবং আমাদের সরকার। যদি আমাদের সরকার এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করে সরকারি কোনো কর্মস্থল করে রাখতেন তাহলে আমাদের এই ইতিহাসটি হারিয়ে যেত না। এইভাবে জমিদার বাড়িটির দেয়ালে আগাছার কার্পেট লেগে থাকতো না। এখানে যদি সরকারি কোনো কর্মস্থল করা হতো তাহলে দেশেরও অনেক উন্নতি হতো, ইতিহাস সম্পর্কে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো এবং বাংলার ইতিহাস কি ছিল সেটা বিশ্বের জনগণ জানতে পারত। এখন আমরা আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। ভিতরে কি কি আছে এবং এই জমিদার বাড়িটি কতটুকু এরিয়া জুড়ে আছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তাহলে চলুন এবার জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। এবং এর ভিতরে ঢুকে যতটুকু দেখতে পারলাম আসলে ওইটা আশা করা যায় না। এরকম একটা জমিদার বাড়ি এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আসলে মেনে নেওয়া যায় না। এই ভিতরে যতগুলো রুম আছে অবাক করা। কয়েকশো ফ্যামিলি এখানে থাকতে পারতো এবং কয়েক হাজার ছাত্রছাত্রী এখান থেকে শিক্ষা নিতে পারতো যদি এটা স্কুল কলেজ হিসাবে তৈরি করা হতো সরকারিভাবে। এই যে সরকারি অনেক টাকা পয়সা অনেক দিকে নষ্ট হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। যদি এইসব কাজে আমাদের সরকার যদি কিছুটা মাথার বুদ্ধি লাগিয়ে যদি এইসব জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে রঙিন করে আবার সে পুনরায় তাকে তার এই বাড়ির যৌবন ফিরিয়ে আনা যেত তাহলে বাংলার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যেত। এবং এখানে যারা মানুষগুলো বর্তমানে বসবাস করতেছেন তাদের কথা যতটুকু জানতে পারলাম আসলে ওনারা এখানে থাকেন, তাদের কোনো থাকার জায়গা নেই এবং তারা ওইখানে 20-25 বছর, কেউ এরকম, কেউ 5 বছর, কেউ 10 বছর এইভাবে করে ওনারা এখানে থাকতেছেন। এবং সবচেয়ে ভালো লাগতেছে এই জমিদার বাড়িটি, এই বাড়ির ভিতরে যতটুকু ইতিহাস আছে হয়তো কোনো এক সময় এখানে জমিদারের বংশধররা অনেক ভালোভাবে হাসছেন, খেলছেন, খাইছেন, ঘুরছেন। আজ ওনারা এখানে নেই কিন্তু ওনাদের বানানো যে বাড়িটি আছে সেটা পড়ে আছে বাংলার বুকে। আর বাংলার বুকে এটি ইতিহাস পড়ে আছে আর সেই ইতিহাস কিন্তু হারিয়ে যাবে বেশ কিছুদিনের ভিতরেই। কারণ যেভাবে এই দেয়ালদের আগাছা লেগে আছে এবং গেটগুলা খসে পড়ছে এই বাড়িটি ঝরে পড়তে মাটির সঙ্গে মিশে যেতে বেশি সময় লাগবে না। এবং এখানে যারা থাকেন তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই জমিদার বাড়িতে 101 কক্ষ বিশিষ্ট জমিদার বাড়ি। এখন চিন্তা করেন 101টি রুম আছে এই জমিদার বাড়িতে।
তাহলে যদি এই 101টি রুম আজ পরিপূর্ণ করে এই বাড়িটির যৌবন যদি আবার ফিরে আনা যেত, তাহলে এই 101টি রুমে কতজন মানুষ এখানে চাকরি করতে পারত যদি কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান করা হতো। তা না হলে যদি কোনো স্কুল কলেজ করা হতো, তাহলে অনেক ছাত্রছাত্রী এখানে আরো উচ্চশিক্ষা লাভ করতে পারত। এবং যতটুকু আরো জানতে পেরেছি আমরা, এই বাড়ির আরো পাশে 3টি জমিদার বাড়ি আছে, যেটা আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম। কষ্টের ব্যাপার, কি কষ্টটা দেখেন, দেয়ালের অবস্থাটি এত বেশি খারাপ হয়ে গিয়েছে। আজ যদি সেই জমিদারের বংশধররাই বাংলাদেশে থাকতেন বা সেরকম কোনো সুযোগ সুবিধা থাকতো, এই বংশধর কিন্তু এই বাড়িটিকে এইভাবে ফেলে দিতেন না। এখন আমরা কি করবো ভিউয়ার্স, চলেন আমরা ছাদের উপরে যাব, ছাদের উপরে গিয়ে দেখবো ছাদের অবস্থা কি এবং ছাদের উপরে কি কি আছে সেটা তুলে ধরার চেষ্টা করবো। আহারে কষ্ট, আহারে দুঃখ। আমরা যখন ছাদের উপরে উঠেছি, দেখেন ছাদের উপরের অবস্থাটা কি। এখানে জঙ্গল লেগে আছে। আজ যদি সেই জমিদার বংশধররাই বাংলার বাড়িতে থাকার কোনো সুযোগ সুবিধা থাকতো, তাহলে তাদের এই বাড়িটা এরকম থাকতো না। এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের। আপনি এগুলা যদি রক্ষণাবেক্ষণ করতেন, বাংলার বুকে এবং বিশ্বের বুকে ঝলমল করতো এই বাংলার ইতিহাসগুলো। এখনো সময় আছে ওইগুলাকে রক্ষণাবেক্ষণ করে পুনরায় তার জৌলুস ফিরিয়ে দেওয়া।
ছাদের উপরে 2 তলাতে আরো কয়েকটি ঘর আছে, কয়েকটি রুম আছে। সেই রুমগুলো আমরা দেখলাম ভালোভাবে ঘুরে ফিরে দেখে। ইটগুলা দেখতে এমন কষ্ট লাগতেছে, আসলে 100 বছরে এরকম হওয়ার কথা না। যদি ওইগুলা মানুষ বসবাস করতেন, ওইগুলার যত্ন নিতেন, মেরামত করতেন, সত্যি ওইগুলা কালের সাক্ষী হয়ে জনম জনম ধরে টিকে থাকতো। এবং চলেন আমরা এখন এই রুমগুলাতে ঢুকতে পারবো না, এখানে ফ্যামিলি নিয়ে কেউ থাকেন, এক একটা রুমে এক এক রুম ফ্যামিলি আছেন। আমরা বাইরের যে দৃশ্যগুলি আছে সেগুলা তুলে ধরবো, ছাদের উপরে কি কি আর আছে। এবং ছাদ থেকে একটা সরং পথও ছিল, আমার মনে হয় সেটা আমার চোখে পড়েছিল। চলেন সেটা আমরা দেখাবো আপনাদের। এই ছাদের উপরে বড় বড় বট গাছ হয়ে আছে এবং অনেক আগাছা লেগে আছে, ময়লা আবর্জনা। এবং যে একটি রাস্তার কথা বলেছিলাম, আমার কাছে এই একটি রাস্তা লেগেছে অন্যরকম। এই রাস্তাটি কোথায় গিয়েছে তা আমার জানা নেই, হয়তো বাড়ির ভিতরে প্রবেশ অন্য কোনো রাস্তা ছিল এখানে। তবে ওইখানের জঙ্গলগুলা দেখে অনেক ভয় লাগে, সাপ বিচ্ছু অনেক কিছু থাকতে পারে। তাই জনসাধারণের জন্য বলতেছি, আপনারা যদি কেউ এখানে আসেন সাবধানে আসবেন, সাবধানে ঘোরাফেরা করবেন এবং জমিদার বাড়িটি দেখবেন এবং এইভাবে বাংলার বুকে তুলে ধরার চেষ্টা করবেন আমাদের বাংলার ইতিহাসগুলি। হ্যালো ভিউয়ার্স, অনেক ক্লান্ত লাগতেছে, তারপরেও আমরা সিঁড়ি বেয়ে বেয়ে এখন ছাদের উপরে আছি। এই ছাদের উপরে দেখতে অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ, সব কিছুই অনেক তাজা। এগুলা বোঝা যাচ্ছে না যে তারা 100 বছরের পুরাতন এবং যারা বানিয়ে গেছেন তারা এই দুনিয়াতে নাই বা এই দেশে নাই, সব কিছু ছেড়ে চলে গেছেন। তারপরেও এই জায়গাটা এইভাবেই পড়ে আছে কালের সাক্ষী হয়ে এবং দেখতেই অনেক সুন্দর। তো আপনারা যদি এখানে আসেন, এনজয় করেন এবং বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, মানুষকে জানাতে পারবেন। এটাই হচ্ছে আমাদের একটাই দাবি এবং বাংলাদেশ সরকারের কাছে তো দাবি থাকবে এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য এবং বাংলার ঐতিহ্য হিসাবে তুলে ধরে রাখার জন্য আমাদের পরের প্রজন্মর জন্য, এবং আমাদের ইতিহাসটা যাতে জনম জনম ধরে থাকে এবং বাইরের বিশ্বের মানুষেরা জানতে পারে সেরকম সুবিধা করে দেওয়ার জন্য। এবং এই জমিদার বাড়ির পুকুরটি আপনাদেরকে আমরা দেখাবো। 2টি সাংবাদনক গাড় ছিল, একটা যে দেওয়াল ছিল সেই দেওয়ালটাও আজ নেই, যেটাতে মহিলারা গোসল করতেন, স্নান করতেন। এবং আমরা আরো যে 2টি জমিদার বাড়ি আছে সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে এক এক করে। একসঙ্গে আমরা 3টে জমিদার বাড়ি তুলে ধরতে পারলাম না। দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক এই জায়গা থেকে। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।